নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পাঠ করতে চলেছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের একটি অসামান্য উপন্যাস নীলঘূর্ণি। উপন্যাসটি শুরু করার আগে এই উপন্যাস সম্পর্কে একটু ছোট্ট করে বলে নিই। নীলঘূর্ণি এক জটিল প্রেমের উপন্যাস, তবে এটা নিছক ত্রিভুজ প্রেমের উপাখ্যান নয়। নারী পুরুষের সম্পর্কের টানাপোড়েনের মাধ্যমে লেখিকা এখানে অন্বেষণ করেছেন অনন্য প্রতিভাধার মানুষের জীবনে নারীর অবস্থানটা কোথায়। সব কিছু মিলিয়ে শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের ঝরঝরে কলমে উন্মোচিত হয়েছে আধুনিক যুগের জীবন যন্ত্রণা। নীলঘূর্ণি এই সময়েরই এক ঘূর্ণাবর্ত, যা সমকালীন হয়েও চিরকালীন। আসুন তাহলে আজ আমরা এই উপন্যাসের প্রথম পর্ব শুনে নিই। ঝড়ের গতিতে ডিনার সারছিল দইতা। খাওয়া নয়, গলাধকরণ। রুটি ছিঁড়ছে, মুখে তুলছে, জল খাচ্ছে ঠক ঠক। বিষম লাগলো হঠাৎ। সামলাতে গিয়ে বুক আবার ধরাস। বোধিসত্ত্ব আজ তাড়াতাড়ি চলে যাবেন না তো? ডাইনিং হল এখন টইটুম্বর। হোস্টেলে ছাত্রীর সংখ্যা প্রায় 200। ইঞ্জিনিয়ারিং, রিসার্চ স্কলার, পিওর সায়েন্স সব মিলিয়ে ঝুলিয়ে। তাদের মধ্যে অন্তত 70 হলে এখন মজুদ। নৈশ আহারের এটাই পিক টাইম। ডজনখানেক টেবিলে ছড়িয়ে ছিটিয়ে বসেছে মেয়েরা। গড়ে উঠেছে ছোট ছোট জোট, ইয়ার মাফিক, সাবজেক্ট মাফিক। কোথাও বা নিছক বন্ধুদের জটলা। দইতার বায়ে সুপর্ণা, ডাইনে মৈত্রী, ক্লাসমেট, এমএসসি সেকেন্ড ইয়ার, ফিজিক্স। উল্টো দিকে রীতা, 1 বছরের জুনিয়র। সুপর্ণা ক্যান্টিন ডিশের খোপ থেকে একটা ডিম তুলে নিয়ে লোফালুফি করছে। এটা কিসের ডিম বলতো? গোলা পায়রা, অফকোর্স, আমাদের কার্নিশে যেগুলো দিনরাত বকম বকম করে। মৈত্রী হিহি হেসে উঠল। রীতা বিজ্ঞের মতো বলল, পায়রার ডিম কিন্তু খুব টেস্টফুল হয়। তুই খেয়েছিস? আমি কেন খাবো? বেড়ালগুলো খুব রেলিশ করে খায়, দেখেছি। পয়জনাস নয় তো? সুপর্ণা চোখে ছদ্মত্রাস। খেলে পেট খারাপ হবে না? কাম অন সুপু, নাথিং উইল হ্যাপেন। বেড়ালগুলো তো দিব্যি হজম করছে। বেড়াল আর মানুষের মেটাবলিক সিস্টেম কি এক? পাশের টেবিলে বসে দিল্লির মেয়ে অনুষা চেয়ার হেলিয়ে তাকালো। ये अंडा थोड़ी कब्बू का है, मच रिया छिपकाली, आई बेट। ব্যাস, বিচিত্র সব গবেষণা শুরু হয়ে গেল। রাতের মেনু আজ অতি যাচ্ছে তাই। ওই ছুন্নিগুলি সাইজের ডিমের কারি, যার মশলা একদিকে, ঝোলের নদী একদিকে, সঙ্গে খাটা খাটা সবজি। সম্ভবত তাতে ফুলকপি আলু আছে, আর এক অজ্ঞাত বস্তুর চাটনি। বস্তুটা তেঁতুলও হতে পারে, আমসত্ত্ব হওয়াও অসম্ভব নয়। সব কটা পদই সমান বিষাদ। এই ক্যাম্পাসের টাউনশিপের প্রতিটি পাচকই খারাপ রান্নায় ডক্টরেট। তবে মেয়েদের এসব মোটামুটি জিভে শুয়ে গেছে। গুলতানি করতে করতে খেয়ে যায়। কি খায় খেয়ালই থাকে না। ডিম নিয়ে গবেষণাও এই ভুলে থাকার এক অঙ্গ। গোটা হলেই জোর গজল্লা চলছে। কোনো টেবিলে ডিম, মেটাবলিজম রিলেটেটিভ, কোথাও বা ঐশ্বর্য রায় ক্লিন্টন, মনিকা লিউনিস্কি, আবার কোথাও সচিন, আজহার, সৌরভ, আবার কোথাও বা সলমান, আমির, শাহরুখ। এই টেবিলে ঝর্নার কলকল, তো ওই টেবিলে ভাঙা রেকর্ডের ঝনঝন। শব্দ বাজছে, বেজেই চলেছে। দইতার এসব কিছুই কানে ঢুকছিল না। সে এখন প্রায় এক বধির নারী, যার আনমনা চোখ ঘুরছে ঘরে, কিন্তু কিছুই দেখছে না।
হৃৎপিণ্ডে তার এখন এক অবিরাম লাবডুব। হে ঈশ্বর, যেন দেখা পাই, যেন দেখা পাই। কোনো ক্রমে খাওয়া সেরে চেয়ার ছাড়ল দইতা। টেবিল কেতা মেনে সঙ্গীদের উদ্দেশ্যে ঠোঁট নাড়ল। এক্সকিউজ মি, বাই। সুপর্ণা টেরিয়ে তাকালো। ও মা, তুই ছিলি নাকি এতক্ষণ? মৈত্রেয়ের মুখে বজ্জাতি হাসি, স্বর নিরীহ। তোর টাইম হয়ে গেছে না রে? দইতা কথা বাড়ালো না, চোয়াল ফাঁক করল সামান্য। থালা হাতে এগোলো সিঙ্কের দিকে। এখানে নিজের থালা নিজেকেই তুলতে হয়, নিয়ম। ডাইনিং হল থেকে দইতার ঘর বেশ খানিকটা পথ, হোস্টেলের একেবারে অন্য প্রান্তের দোতলায়। দুশয্যার কামরা, পরিমিত আসবাব, মাথাপিছু করে একটা খাট, চেয়ার, টেবিল, লোহার। এর বাইরে কিছু লাগলে নিজেরাই ব্যবস্থা করে মেয়েরা। দইতার একটা বেটে মতো ওয়ার্ড্রোব আছে। রুমমেট চিরশ্রী সে ব্যাপারও বিন্দাস। দেয়ালে সে কটা অস্থায়ী হুক লাগিয়ে নিয়েছে। ছাড়া পোশাক সেখানেই অবলীলায় ঝুলিয়ে রাখে। ঘরে দুটো আয়নাও আছে, যার যার নিজস্ব। মেয়েরা অন্য মেয়ের আয়নায় নিজের মুখ দেখা পছন্দ করে না। চিরশ্রী এখনো বিছানায় উপর, থ্রিলার গিলছে। মেয়েটা রীতিমতো গ্রন্থকীট। সারাক্ষণ তার হাতে হয় শিফট কিটেল ফেইনম্যান, নয়তো লুডলাম, জন লেকার, ফেডরিক ফরসাইথ। ডাইনিং হল, কমন রুম, ক্যান্টিন, কোথাও কেউ কখনো তাকে বই ছাড়া দেখেনি। দইতাদের ক্লাসে সেই ফার্স্ট গার্ল। ঘরে ঢুকেই দইতা সোজা আয়নার সামনে খচাখচ চিরুনি চালাচ্ছে কাজ ছোঁয়া স্টেপ কাট চুলে। মুখে ক্রিম থুপল, গালে নড়াচড়া করছে অস্থির আঙ্গুল। সময় নেই, সময় নেই। আয়না দিয়ে চিরশ্রীকে দেখতে দেখতে বলল, খেতে গেলি না? চিরশ্রী বই থেকে মুখ তুলল না। ছোট দুটো শব্দ এলো, হুম হুম। যা যা, এরপর আর কিচ্ছু জুটবে না। হুম, আমি একটু আসছি, তুই থাকবি তো রুমে? চিরশ্রী পড়াং করে ঘাড় ঘোরালো, ভুরুতে ভাঁজ। আজও চললি? দইতা ফিক করে হাসল। আজ আর দেরি করব না, দেখিস। চিরশ্রীর গোলগাল চশমা পরা মুখে একটা জন্মগত দিদি দিদি ভাব আছে। বই উল্টে রেখে ভাবটাকে মুখে প্রকট করল চিরশ্রী। গির্জার পাদ্রির স্বরে বলল, ইউ আর গোয়িং টু ফার দই। কদ্দূর আর গেছি। টুক করে ঠোঁটে ন্যাচারাল শাইন লিপস্টিক বুলিয়ে নিল দইতা। মাত্র তোর লাইব্রেরি থেকে মেন গেট, বড়জোর গেট থেকে বাড়ি। তাই বা যাবি কেন? ভালো লাগে তাই, ইচ্ছে করে তাই। ইচ্ছেটাকে রেজিস্ট কর। পারি না যে, যত সব নেকু নেকু কথা। চিরশ্রী বাবু হয়ে বসল। জানিস, তোকে নিয়ে সবাই হাসাহাসি করে। আই কেয়ার আ ফিগ। আমি কি বিএমের সঙ্গে প্রেম করছি নাকি? আই ডু অ্যাডমায়ার হিম। ওর সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। ঝটপট ওয়ার্ড্রোব খুলল, আবার বন্ধ করল দইতা। দুধ সাদা স্বচ্ছ ওড়না বিছিয়ে দিল দু কাঁধে। লঘু স্বরে বলল, আর যদি কারোর মনে মনে ইচ্ছে থাকে সেও যেতে পারে। আমি জানি অনেকেই বিএমের জন্য ফিদা, আমাদের ক্লাসেরই। পরপর নাম করে যাব। হতে পারে, তবে তোর মতো খুকিপনা কেউ করবে না। চিরশ্রী অভিভাবকের মতো গম্ভীর। দেখ তুই, মেঘে মেঘে অনেক বেলা হয়েছে। এই বয়সে আর আইডেল ওরশিপ মানায় না। এগুলো হলো টিনেজ সিনড্রোম। দইতা আর তর্কে গেল না। পরনের মেরুন কামিজ ঝটপট ঝাড়ল আলগা হাতে। টেবিল থেকে ছো মেরে একটা বই তুলে নিল। আর একবার ঘাড় এলিয়ে ঘাড় সোজা করে দেখে নিল নিজের পান পাতা মুখ এক লহমায় আলোর গতিতে।
ভেজানো দরজা হাট করে বেরোতে বেরোতে কথা ছুড়ল, আমি কিন্তু রুমকি নিয়ে বেরোলাম না। হরিণ পায়ে হাঁটছে দইতা। সুছন্দ গতিতে পার হয়ে গেল থার্ড ইয়ার কেমিক্যালের 3 তর্করত যুবতীকে। করিডোরে সুতনৌকা আর রাগিনী মৌজ করে সিগারেট খাচ্ছে। জোরে জোরে নিঃশ্বাস টেনে পোড়া তামাকের পুরুষ গন্ধটা বুকে ভরে নিল। কমন রুম থেকে ভেসে আসা চাক ভাঙা মৌমাছির ধ্বনি ক্ষীণ ক্রমশ। দইতা এখন খোলা আকাশের নিচে। গেটের সামনে চওড়া পিচ রাস্তা, আইনস্টাইন সরণি। রাস্তাটা ভারী সুন্দর। দুধারের বৃক্ষরাজি চাঁদোয়ার মতো ঢেকে রেখেছে পথ। ফাঁক দিয়ে আকাশ এখানে দেখা যায় কি যায় না। এই রাস্তা শুরু হয়েছে ইউনিভার্সিটির মেন গেট থেকে। এই পথেই সার সার ছাত্রছাত্রীদের হোস্টেল। মেয়েদের হোস্টেল সবার আগে, মেন গেট থেকে বড়জোর 100-3 গজ দূরে। সবে নভেম্বর পড়েছে, এর মধ্যেই এদিকে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। দইতার মুহূর্তের জন্য মনে হলো একটা চাদর নিলে ভালো হতো। পথ প্রায় নির্জন, বোধহয় ঠান্ডার জন্যই। একটা দুটো সাইকেল হঠাৎ হঠাৎ হুশাস করে চলে যাচ্ছে পাশ দিয়ে। হোস্টেলের ছেলেরা চলেছে এদিক থেকে সেদিকে। অনেকটা দূরে দূরে পথপাতি জ্বলছে নিয়নের দুতিতে আলো ছায়ার মতো। কুয়াশা নামছিল। মেন গেটের মুখে এসে দইতা ক্ষণিক দাঁড়ালো। রোজই দাঁড়ায়। মুখে যাই বলুক, প্রতিদিন ঠিক এই সময়ে কোত্থেকে এক দ্বিধা এসে আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরে তাকে। ভারী হয়ে যায় পা। তার এই হ্যাংলার মতো ছুটে আসা দেখে বোধিসত্ত্ব কিছু মনে করেন না তো? দুধ লাইব্রেরিতে তো দইতা যেতেই পারে যে কোনো সময়। বোধিসত্ত্ব তার শিক্ষক, তার সঙ্গে দুটো কথা বলতে বলতে ফিরতেই পারে দইতা। এর মধ্যে এত কিন্তু কিসের? আর বোধিসত্ত্ব মজুমদারের মতো একজন বিশ্ববিশ্রুত অধ্যাপকের দইতাকে নিয়ে ভাবতে ভারী বয়েই গেছে। লতাকে নিয়ে মহিরুহু মাথা ঘামায় না। তার অস্তিত্বই কি টের পায়? আশ্চর্য মানুষের মন। স্বপক্ষে সাজানো একের পর এক যুক্তি যতই অকাট্য হয়ে উঠতে থাকে, ততই এক গোপন কষ্টে ছেয়ে যায় বুক। ওই কষ্টটাই তাড়িয়ে নিয়ে চলে দইতাকে। মেন গেট পেরিয়ে বৃত্তাকার লন, তা পেরিয়ে ক্যান্টিন, তারপর লাইব্রেরি। নিশ্চিতে পাওয়া মানবীর মতো দইতা ঢুকে পড়ে বিশাল রিডিং রুমে। অজস্র চোখ উপেক্ষা করে মেজানাইন ফ্লোরে উঠে যায়। সেখানে সার সার কিউবিকল, কাজ ঘেরা। বাঁ দিকের একদম শেষ খোপটি প্রফেসর বোধিসত্ত্ব মজুমদারের জন্য চিহ্নিত। মহাজগতের জন্মরহস্য নিয়ে জটিল এক অঙ্কের সমুদ্রে ডুবে থাকেন বোধিসত্ত্ব ওই ছোট্ট 6x6 খোপটায়। সামনে বইয়ের স্তূপ, কাগজের পাহাড়, ইন্টারনেটে সংযুক্ত কম্পিউটার, আর মাথার পেছনে এক জোরালো আলো। দইতা কাচের এপারে দাঁড়ায়, মুগ্ধ চোখে একটুক্ষণ দেখে ধ্যানমগ্ন তপস্বীকে। আলোটাকে মনে হয় দিব্যজ্যোতি। বোধিসত্ত্বর শরীর থেকে যেন বিচ্ছুরিত হচ্ছে। তারপর ধীর পায়ে নেমে আসে হলে। শুরু হয় প্রতীক্ষা। আজ দইতার কপাল ভালো। লন পেরিয়ে ক্যান্টিনের দিকে যেতেই অদূরে বোধিসত্ত্ব। দইতা স্থানু। ভাগ্যিস চিরশ্রীর সঙ্গে তর্ক বাড়ায়নি। আর 2 মিনিট হলেই। বড় বড় পা ফেলে এগিয়ে আসছেন বোধিসত্ত্ব মজুমদার। দীর্ঘ রিজু কাঠামো, গড়ন খানিকটা রোগার দিকে, গায়ের রং মাজা, চোখে হাই পাওয়ারের চশমা। 56 বছর বয়স। দেখে অবশ্য একটু বেশিই মনে হয় চুলের জন্য। বোধিসত্ত্বর একমাথা চুল একদম ধবধবে সাদা। মুখে তেমন লালিত্য নেই, বরং বেশ রুক্ষই, কাটা কাটা। শুধু চোখ দুটো ভারী উজ্জ্বল।
কুচকুচে কালো চোখের মণি মোটা লেন্সের আড়ালেও অদ্ভুত দীপ্তিময়। সামনে এসে গেছে বোধিসত্ত্ব। দইতার পাঁজরের নিচে গমকল চালু হয়ে গেল। তালু হঠাৎ শুকিয়ে কাঠ, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাস্তা ছেড়ে একটু সরে দাঁড়ালো দইতা, অস্ফুটে বলল, ফিরছেন স্যার? ক্যান্টিনের বাইরে আলো জ্বলছে না, অন্ধকার সামান্য ঘন হয়ে আছে জায়গাটায়। বোধিসত্ত্ব থেমে চোখ কুঁচ করলেন। ও তুমি এখন লাইব্রেরি যাচ্ছ? হ্যাঁ, মানে না, লাইব্রেরি থেকে ফিরছিলাম স্যার। আপনাকে দেখে। আপনি স্যার আজ একটু তাড়াতাড়ি উঠে পড়লেন না? আর বলো না, কি যেন একটা অকেশন আছে বাড়িতে, তাড়াতাড়ি ফিরতে বলেছে। বোধিসত্ত্বর কণ্ঠস্বর গম গম করে উঠল। বাইদাবাই, ঠিক কটা বাজে বলো তো? 8:10। কবজি চোখের কাছে একদম নিয়ে এলো দইতা। না না, 8:12। তাহলে খুব বেশি দেরি হয়নি, কি বলো? আপন মনে হাসলেন বোধিসত্ত্ব, হাতে হাত ঘষছেন। চকোলেট রঙের হাফ স্লিভ সোয়েটার পরে আছেন, শার্টও হাফ হাতা। সম্ভবত ঠান্ডা লাগছে। বুক পকেট থেকে সিগারেট বার করে ধরালেন। দেশলাই কাঠি ফেলতে গিয়ে চোখ দইতার ডান হাতে। ওটা কি বই? দইতা ফাঁপড়ে পড়ল। ইস, টেবিল থেকে তোলার সময় মলাটের রং পর্যন্ত দেখা হয়নি। বই ছাড়া হাতটা ফাঁকা ফাঁকা লাগে, তাই না? চোখ বুজে বলে দিল, অ্যাটমিক স্পেক্টার বই স্যার। কার? লাইব্রেরি। সে তো বুঝেছি, অথর কে? সর্বনাশ, কোনো নাম মনে আসছে না দইতার। দইতা ঢোক গিলল। দেখিনি স্যার নামটা, এমনি উল্টোচ্ছিলাম, মনে হলো ইস্যু করে নিয়ে যাই। ইস্যু কাউন্টার তো 6টায় বন্ধ হয়ে গেছে। বোধিসত্ত্ব হাঁটা শুরু করল। তুমি তাহলে অনেকক্ষণ এসেছ? দইতা ঠক করে ঘাড় নেড়ে দিল। তোমাদের ডিনার টাইম হয়ে গেছে না? না খেয়ে লাইব্রেরিতে বসেছিলে? এসব অতি তুচ্ছ জিজ্ঞাসাও বোধিসত্ত্ব মজুমদারের মাথায় আসে। মুগ্ধ দইতা তড়িঘড়ি মিথ্যে বলে দিল, বিকেলে এক বন্ধু খুব খাইয়েছে, খিদে হয়নি। ও। প্রশ্ন শেষ। চুপচাপ হাঁটছেন বোধিসত্ত্ব, নিঃশব্দে ছড়িয়ে দিচ্ছেন সিগারেটের ধোঁয়া। তামাক পোড়ার প্রিয় গন্ধটা নিঃশ্বাসে মিশিয়ে নিচ্ছিল দইতা। বোধিসত্ত্বর এই লম্বা লম্বা পায়ে হাঁটা, বচন ভয়েস, হঠাৎ হঠাৎ দমকা হাসি, হঠাৎ হঠাৎ আত্মমগ্ন হয়ে যাওয়া, সবই দইতার কেন যে এত ভালো লাগে, এমনকি ওই সিগারেট টানার উদাস ভঙ্গিটাও। অধ্যাপকদের বাংলো আইনস্টাইন সরণির দিকে নয়, মেন গেটের সামনে দিয়ে একটা আড়াআড়ি রাস্তা ক্যাম্পাস পেরিয়ে চলে গেছে শহরের অভিমুখে। ওই পথে 8 কিলোমিটার টাক এগোলে পরপর শিক্ষকদের বাসস্থান। প্রথমে লেকচারারদের ফ্ল্যাট, তারপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের কটেজ, তারও পরে প্রফেসরদের বাংলো। প্রফেসরদের প্রায় সকলেরই নিজস্ব বাহন আছে, দূরত্বের জন্য কারোর তেমন অসুবিধে হয় না। বোধিসত্ত্ব শুধু হেঁটে যাতায়াত করেন, গাড়ি থাকা সত্ত্বেও। মেন গেট পেরিয়ে ডান দিকে ঘুরল বোধিসত্ত্ব। ঠিক আছে দইতা, তাহলে চলি। দইতার মন আনচান করে উঠল। এত তাড়াতাড়ি সঙ্গচ্যুত হবে সে? হোস্টেলে যে ভারী বিবর্ণ লাগবে এখন। বেশিরভাগ দিন এখান থেকে এই বিদায় নিতে হয় তাকে। বোধিসত্ত্বর বাড়ি পর্যন্ত গেছে সে কালীভদ্রে। আজও তো বাড়ি পর্যন্ত যেতে পারে, এখনো তেমন কিছু রাত হয়নি। অন্যদিন তো বোধিসত্ত্ব ওঠেনি 9টার পর। দইতা মরিয়া স্বরে বলল, কাল স্যার আপনি ডিকটেশনটা কিন্তু শেষ করেননি। কি ব্যাপারে বলো তো?
ওই যে স্যার আপনি বলেছিলেন এই সৌরজগৎ ক্রমশ এক গ্রেটার ডিসঅর্ডারের দিকে এগোচ্ছে, এনট্রপি বাড়ছে, ইউনিভার্সটা ক্রমশ এক্সপ্যান্ড করছে। ও হ্যাঁ। বোধিসত্ত্বকে এই মুহূর্তের জন্য চিন্তিত দেখালো। কিন্তু ও নিয়ে কথা বলতে গেলে যে অনেক টাইম লাগবে, তোমার দেরি হবে, আমারও তাড়া আছে। চলুন না স্যার, হাঁটতে হাঁটতেই শুনি। যাবে এখন ওদিকে? একা একা অনেকটা পথ ফিরতে হবে কিন্তু। ক্যাম্পাসের মধ্যেই তো স্যার, অসুবিধার কি আছে? আমরা তো কতদিন রাত 12টা-1টার সময়ও হাঁটতে বেরোই। তাই বুঝি? উদাত্ত হাসিতে অঘ্রাণের রাত দুলে দুলে উঠছে। একটু দূরে ছায়া ছায়া কুয়াশা সহসা যেন ফিকে হয়ে গেল। 4-5টা ছেলে মেয়ে লাইব্রেরি থেকে কথা বলতে বলতে ফিরছে। গতি মন্থর করে ঘুরে ঘুরে তাকাচ্ছে এদিকে। বোধিসত্ত্বকে এই বিশ্ববিদ্যালয়ের সকলেই চেনে। ছাত্রছাত্রীদের মুখে সম্ভ্রম আর বিস্ময়। এক ঝলক ছেলে মেয়েগুলোকে দেখে নিয়েই দইটা মুখ ঘুরিয়ে নিল। দেখুক দেখুক যত খুশি। বোধিসত্ত্ব স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পা ফেলছেন, দ্রুত গতিতে। তাল মিলিয়ে চলতে অসুবিধা হচ্ছিল দইতার। প্রায় ছুটতে হচ্ছে তাকে, হাঁপাচ্ছে অল্প অল্প। বোধিসত্ত্বর খেয়ালই নেই। যেতে যেতে বললেন, হ্যাঁ, কাল যেন কোথায় শেষ করেছিলাম? জগৎ সৃষ্টিতে বিশৃঙ্খলার ভূমিকা, আবার সেই বিশৃঙ্খলার মধ্যেও কিভাবে নিয়ম লুকিয়ে থাকে। হ্যাঁ, কারেক্ট কারেক্ট। বোধিসত্ত্ব মাথা ঝাঁকালো। ওপরে মেঘহীন আকাশ, তারায় তারায় খচিত। সেদিকে একবার চোখ তুলে দেখে নিল। তারপর হঠাৎই বলল, তুমি ঈশ্বরে বিশ্বাস করো? ঈশ্বর? প্রশ্নটা ঠিক বুঝতে পারল না দইতা। হ্যাঁ, ঈশ্বর, ভগবান, আল্লাহ, গড, জিহোবা, যাকে আমরা ইমাজিন করি অ্যাজ ক্রিয়েটার অব দ্য ইউনিভার্স। উপনিষদের ভাষায় যাকে বলে ব্রহ্ম। বাই দ্য বাই, তুমি উপনিষদ পড়েছ? না স্যার। মানে তুমি ঈশ্বর বিশ্বাসী নও? কি বললে বোধিসত্ত্ব মজুমদার খুশি হবে বুঝতে পারছিল না দইতা। এসব প্রশ্নের মাথা মুন্ডুই বাকি। আমতা আমতা করে বলল, তা ঠিক নয় স্যার, বিশ্বাস করি। আমি পরীক্ষার আগে থানে পয়সা ছোড়ার বিশ্বাসের কথা বলছি না। বোধিসত্ত্বর গলা দুন্ধুবির মতো বেজে উঠল। আর ইউ আ বিলিভার? তোমার কি মনে হয় সমস্ত সৃষ্টির পেছনে এক আদিম মহাশক্তি কাজ করছে? এজলেস, টাইমলেস, লিমিটলেস এক এনার্জি। কোনো একটা পয়েন্ট থেকে এসে একটা সুইচ অন করে ফেলেছে, অ্যান্ড আফটার দ্যাট এভরিথিং ইজ গোয়িং অন অ্যান্ড অন অ্যান্ড অন। শব্দগুলো দইতার কানে অনুরণিত হচ্ছিল। আবিষ্টের মতো বলল, হ্যাঁ, মাঝে মাঝে এরমটা মনে হয় বটে। হয়? বোধিসত্ত্ব শিশুর মতো খুশি। মনে হয় তোমার? হয়? বাহ বাহ, তুমি তাহলে ব্যাপারটা ফিল করতে পারবে। বলি সহসা চুপ, যেন নীরবতা দিয়ে এই অনুভব করতে চাইছেন কিছু। উদ্যম গতিতে একসঙ্গে 10-12টা সাইকেল চলে গেল পাশ দিয়ে। উচ্চস্বরে কথা বলছে আরোহীরা। পরের সেমিস্টারের মাস দেড়েক বাকি আছে। ইউনিভার্সিটির ছেলেরা এখন কিছুটা ছাড়া হাত পা। সিনেমা, রেস্টুরেন্ট, বিনোদন খুঁজতে খুঁজতে ছুটছে শহরে। তাদের তুরিয়ান কনভয়টা নিঃশব্দের সুর কেটে দিল। বোধিসত্ত্ব যেন ঈষৎ বিরক্ত। আবার সিগারেট ধরিয়েছেন। দইতা মৃদুস্বরে বলল, তারপর স্যার? হ্যাঁ, যা বলছিলাম। বিলীয়মান ছাত্রদের দিক থেকে চোখ ফিরিয়ে নিলেন বোধিসত্ত্ব। তুমি রিলিজিয়াস গডকে ভেবো না, ক্রিয়েটার গডকে ভাবো। সৃষ্টির নিয়মটা কি অদ্ভুত। সূর্য যদি একটু দূরে থাকে পৃথিবী বরফ হয়ে যাবে, একটু সামনে থাকলেই দাউ দাউ করে জ্বলে যাবে।
অর্থাৎ সূর্য ইজ প্লেসড ইন আ প্রপার পজিশন। সেই সূর্যের আবার ক্ষয় হচ্ছে, কিন্তু ক্ষয়ের রেটটা এমনই মাপা যে পৃথিবী মিলিয়ে গ্রহদের এই পরিবারটা মোটামুটি ঠিকই আছে। এই ব্যালেন্সটা যে করেছে সে কি একজন ম্যাজিশিয়ান নয়? আর আমার প্রশ্ন ঠিক ওইখানে, জাদুকর এমনভাবে গড়ল কেন? অন্য আর কীভাবে এই জগৎটাকে তৈরি করতে পারত? আদৌ কি অন্য কোনোভাবে গড়া যেত? আকাশবাণী তর্জনী তুললেন বোধিসত্ত্ব। পারত না। এই মহাজগতে কোনো চান্স ফ্যাক্টর নেই। যা ঘটেছে সবই অবভিয়াস। ঈশ্বর বা ওই ম্যাজিশিয়ানটা একটা হাত পা বাঁধা পুতুল মাত্র। গোটা সৃষ্টি এমন এক অঙ্ক যার একটাই মাত্র সলিউশন ছিল। কথাগুলো দ্বৈতার পুরোপুরি বোধগম্য হচ্ছিল না। সে রিলেটিভিটির তত্ত্ব পড়েছে। মহাশূন্যের দূরত্ব আর সময়ের হ্রাস বৃদ্ধির কথাও তার অজানা নয়। সৃষ্টির রহস্যের সঙ্গে কাল আর মহাশূন্য যে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, এও তার জ্ঞানের পরিধির মধ্যে পড়ে। কিন্তু স্যার যেন তার থেকেও দুরূহ কিছু বোঝাতে চান। তবে মাথায় ঠুকুক আর নাই ঠুকুক, মহাবিষ্টের মতো শুনছিল দ্বৈতা। হঠাৎই আবিষ্কার করল বোধিসত্ত্বর বাংলো এসে গেছে। এত তাড়াতাড়ি পথ ফুরিয়ে গেল। বোধিসত্ত্বর বাংলোর সামনে আর একটা বাগান, ঢোকার মুখে লোহার গেট। মহাজাগতিক ঘোর নিয়েই গেটের দিকে এগোলেন বোধিসত্ত্ব। ঘোরের মধ্যেই হাত রেখেছেন গেটে। দ্বৈতা দাঁড়িয়ে পড়ল। এবার আমি যাই স্যার? যাবে? ও এসো। গেটের আংটা খুলে কয়েক পা এগিয়েও বোধিসত্ত্ব ঘুরে এলেন। হালকাভাবে বললেন, তোমাদের মেয়েদের কি ঠান্ডা লাগে না? কেন স্যার? সন্ধেবেলা বেরোলে গায়ে একটা গরম কিছু দিও। এ সময় ঠান্ডা লেগে গেলে অসুখে পড়ে যাবে। নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না দ্বৈতার। যে মানুষ বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে অঙ্ক কষতে ভালোবাসে, তার চোখে এই সামান্য কিছুও ধরা পড়ে? বোধিসত্ত্ব আবার বলল, সাবধানে যেও, রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। দ্বৈতা তবু দাঁড়িয়ে রইল 2-4 সেকেন্ড। সিঁড়ি ভেঙে বারান্দায় উঠে গেলেন বোধিসত্ত্ব। এবার পায়ে পায়ে ফিরছে দ্বৈতা। শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ, রোমে রোমে হর্ষ জাগছে। বোধিসত্ত্ব কোনোদিন তার সঙ্গে এত কথা বলেননি। হোস্টেলে ফিরেই আচ্ছন্ন ভাব কেটে গেল। করিডোরে রীতা। তাকে দেখে রীতা তড়িৎ পায়ে এগিয়ে এলো। কোথায় কোথায় চড়ে বেড়াচ্ছিস? হ্যাঁ, তোর একটা ফোন এসেছিল। দ্বৈতা অবাক গলায় বলল, আমার? হ্যাঁ, কলকাতা থেকে রঘুদা ধরেছিল, খুঁজছিল তোকে। সঙ্গে সঙ্গে ঘরে ফেরা হলো না দ্বৈতার। পা চালিয়ে ওয়ার্ডেন অফিসে এলো। রঘুনাথ দত্ত এই অফিসের ক্লার্ক। আসে সন্ধে, থাকে 9টা থেকে 9:30 অবধি। অজস্র টুকটাক কাজ থাকে হোস্টেলের, সারে সেগুলো। আজ খটাখট টাইপ করছে, সম্ভবত কারো কোনো রিসার্চ পেপার। এই কাজে রঘু দত্তের কিছু উপরি ইনকাম হয়। দ্বৈতাকে দেখেই রঘু বলল, তোমার বাবা এক্ষুনি তোমাকে একবার ফোন করতে বলেছেন। তো কোনো মানে হয়? নির্ঘাত নাইরোবি থেকে কাকা এসে গেছে, শনিবার বাড়ি যেতে বলবে বাবা। কত কি করবে ভেবেছিল এই শনিবার রোববারে, সব এখন মাথায় উঠল। বেজার মুখে খাতার ফোন নাম্বারটা এন্ট্রি করে ডায়াল ঘোরালো দ্বৈতা। বাবা নয়, মা ফোন ধরেছে। উচ্ছ্বাস ভরা গলা, কলকল করছে। দ্বৈতাও হেসে কথা শুরু করল। রিসিভার যখন রাখল, মুখ ছাইয়ের মতো সাদা। কাকা আসেনি, বিয়ে ঠিক হয়েছে দ্বৈতার। দামি লোভনীয় সুপাত্র। ডোরবেলের আওয়াজে পলকের জন্য চোখ উজ্জ্বল হয়ে উঠেছিল রাখি। পলকে ভুল ভাঙল। শব্দটা পরিচিত বটে, কিন্তু সে নয়।
বাবুয়া কখনো একবারের বেশি বেল বাজায় না। সেই ধ্বনির রেশও অনেকক্ষণ লেগে থাকে বাতাসে। এই ঘন্টি গৃহস্বামীর। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রাখি বারান্দার আলো জ্বালল। দরজা খুলল অভ্যস্ত নিয়মে। বোধিসত্ত্ব ঢুকে যাওয়ার পরও একটুক্ষণ দাঁড়িয়ে রইল দরজায়। তারপর ছিটকিনি তুলে ফিরেছে ঘরে মন্থর পায়ে। বোধিসত্ত্ব সোজা স্টাডি রুমে গেছে। বইপত্র টেবিলে রেখে বাইরে এলো। সোয়েটারটা খুলতে খুলতে বলল, আজ কিন্তু আমি দেরি করিনি, তোমার কথা মতো তাড়াতাড়ি ফিরেছি। রাখি সোয়েটারটা হাতে নিল, আনমনে বলল, কিন্তু অকেশনটা কি আজ? স্বামীর চোখের দিকে তাকালো রাখি। তোমার মনে নেই? কি বলো তো? আজ কত তারিখ? আজ 6 নভেম্বর বলেই ভুরু কোচকালো বোধিসত্ত্ব। পরক্ষণে ঠোঁটের কোণে এক চিলতে হাসি। ও, আজ তো বাবুয়ার জন্মদিন। তাই তো, তাই তো। কই, বাবুয়া কোথায়? এসেছে? না। রাখি দুদিকে মাথা নাড়ল। কাল অত করে ফোন করে বলে দিলাম একবার আসতে। দেখো, হয়তো কোনো কাজে আটকে পড়েছে। মিড উইক ক্লাস থাকে, কিংবা হয়তো দেখো ওখানেই বন্ধু বান্ধব নিয়ে বার্থডে পার্টি করছে। বন্ধু বান্ধব নিয়ে হই হই করবে বাবুয়া? অসম্ভব। বাবুয়া অমন ধারার হলে রাখির কি ভাবনা ছিল? ছেলেকে হাতে তালুর মতো চেনে রাখি। ছেলে তার ঘোরতর অমিশু, ঘরকুনো, সে ছোট্টটি থেকে। হয় বইয়ে মুখ গুজে বসে আছে, নয় ঘরেই খুটুর খাটুর করছে। বড়জোর বাগানে গাছপালা নাড়াচাড়া। তাও এখানে স্কুলে পড়ার সময় এক আধটা সঙ্গী সাথী ছিল। এই ক্যাম্পাসের প্রফেসর লেকচারারদের ছেলে নয়, টাউনের। ছোটকু, পার্থ, আরও যেন কী সব নাম। কালে ভদ্রে তারা আসতেও বাড়িতে। মাধ্যমিকের পর তারাও যেন ক্রমশ উবে গেল। আশা ছিল কলকাতায় পড়তে গিয়ে হয়তো বা ছেলে বদলাবে। হা হতস্মি। আরও গুটিয়ে গেল বাবুয়া। আরও। শ্বশুর শাশুড়ির অনবরত এক অভিযোগ, ছেলেকে কি মানুষ করেছ বড় বৌমা, দিনান্তে পুরোপুরির সঙ্গে চেঁচে দুটো কথা বলতেও ছেলের প্রাণ চায় না। শান্ত আর দীপালি তো শুধুই হাত উল্টোয়। স্ট্রেঞ্জ ক্রিচার, স্ট্রেঞ্জ ক্রিচার। একদিন কলকাতায় রইল, রোজ সেম রুটিন, বাড়ি আর কলেজ, কলেজ আর বাড়ি। নো সিনেমা, নো কফি হাউস, নো এন্টারটেনমেন্ট। কি করে এই বয়সের একটা ছেলে সার্ভাইভ করে আছে বৌদি? আর জুলি মিলি তো হেসেই সারা। দাদা ভাই সারাক্ষণ এমন ঘুম ঘুম গলায় কথা বলে কেন গো জেম্মা? 7 বার ডাকলে একবার সাড়া পাওয়া যায়। সে কিনা আজ পার্টি দিচ্ছে। কি আকাশ কুসুম কল্পনা! কলকাতায় কি একটাও বন্ধু হয়েছে বাবুয়ার? রাখির বুকটা চিনচিন করে উঠল। বোধিসত্ত্ব কত কম চেনে ছেলেকে। হয়তো এটাই স্বাভাবিক। যে মানুষ লক্ষ কোটি আলোকবর্ষ দূরের গ্রহ নক্ষত্রের অবস্থান গণনায় মগ্ন, দুবিগত দূরের প্রাণীকে কি চোখে পড়ে তার? রাখি আর মুখ ফুটে কিছু বলল না। বেডরুম থেকে ধোপ দুরস্ত পাজামা পাঞ্জাবি এনে রাখলো বাথরুমে। সেখান থেকেই গলা উঠালো, গিজার অন করে দেব? বোধিসত্ত্ব সোফায় চিঠিপত্র ঘাঁটতে বসে গেছে। তার বেশিরভাগ চিঠি ইউনিভার্সিটির ঠিকানায় আসে। বাড়িরগুলো সবই প্রায় ব্যক্তিগত। হয় কোনো প্রিয় ছাত্রছাত্রীর, নয়তো কোনো বন্ধু, সতীর্থ বা আত্মীয় স্বজনের। একটা এয়ারমেল ছিঁড়তে ছিঁড়তে বোধিসত্ত্ব অন্যমনস্ক স্বরে বলল, গিজার কেন? জল বেশ কনকন করছে, গরম জলে হাত মুখ ধোয়াই তো ভালো। দাও চালিয়ে, তবে 2-3 মিনিটের বেশি নয়। জল একটু গরম হলেই বন্ধ করে দেবে। বাথরুম থেকে বেরোতে গিয়েও থমকালো রাখি। সোপ কেসে সাবান নেই।
এক্ষুনি এসে হাঁকডাক শুরু করবে বোধিসত্ত্ব। কাবার্ড খুলে গ্লিসারিন সাবান বার করে রাখলো একটা। বাথরুমের দরজার সামনে রাবারের চটিটি সাজালো। শাল এনে ভাঁজ করে ঝুলিয়ে দিল সোফার কাঁধে। সেন্টার টেবিলে এগিয়ে দিল পরিচ্ছন্ন ছাইদান। বোধিসত্ত্ব সব কিছুই ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক জায়গায় জুগিয়ে যেতে হয়, না হলে বিরক্ত হয় মানুষটা। সে দাড়ি কামানোর ব্রাশই হোক কি চিরুনি কিংবা রুমাল মোজা, আরও যে কত রকম ফরমাইশ আছে, কোনোটা নীরব, কোনোটা উচ্চকিত। ঘন্টায় ঘন্টায় চা কফি, খাওয়ার টেবিলে মাপ মতো গরম তরি তরকারি, পড়ার টেবিলে লাইটার সিগারেট, পায়ের কাছে ওয়েস্ট পেপার বাস্কেট। শরীরের চাহিদা মতো রাখির জেগে থাকা বা ঘুমিয়ে পড়া। তার সব কাজেই রাখি অতি নিপুণা, কিছুটা অভ্যাসে, কিছুটা ভালোবাসায়, আর অনেকটাই শ্রদ্ধায়। তার দীর্ঘ ২৬ বছরের সুখী বিবাহিত জীবন তাকে অনেক কিছুই শিখিয়েছে। সে জানে সে একটা হেজিপেজি লোকের বউ নয়, রাখি মজুমদার, এক বিশাল মাপের মানুষ বোধিসত্ত্ব মজুমদারের সৌভাগ্যবতী স্ত্রী। এই মানুষটার সেবা করা মানে ধন্য হয়ে যাবা। দুনিয়ার কটা মেয়ের এমন কপাল হয়? তবে হ্যাঁ, সেও এখন আর কচি খোকিটি নেই। মেঘে মেঘে তারও বেলা বেড়েছে। সামনের মার্চে সে হবে পুরো ৫০। শরীরে নিয়মমাফিক আধিব্যাধি দেখা দিয়েছে। মাথা জ্বালা করে, কোমর হাঁটুতে ব্যথা, অল্পতেই হাঁপ ধরে, ক্লান্তি আসে। তাও ভাগ্যিস প্রেশার সুগার নেই। তার তন্নি শ্যামা শিখর দশনা চেহারাও এখন বেশ ভারীর দিকে। বোধিসত্ত্বর মতো পুরো সাদা চুল না হলেও তার মাথায় এলোমেলো রূপলি দাগ। কিছুকাল আগেও সংসারের কাজকর্ম একা হাতে সারত রাখি। ঠিকই লোক ছিল, ঘর মুছত, বাসন মাজত, কাপড় কাচত, ব্যাস ওইটুকুই। ইদানিং রাখি একটা সবসময়ের লোক রেখেছে, রূপচাঁদ, স্থানীয় আদিবাসী, বছর ১৫ বয়স। ঘর দোরও ঝাড়ে, রান্না বান্নায়ও সাহায্য করে, আবার দরকার হলে বাগানে গিয়ে নিড়েন দেয়। ছেলেটার সব থেকে বড় গুণ কম কথা বলে। এ বাড়ির মানুষরা স্বল্পভাষী, সে এখানে দিব্যি খাপ খেয়ে গেছে। বোধিসত্ত্ব বেরিয়েছে বাথরুম থেকে। রূপচাঁদকে খাবার দাবার গরম করতে বলে রাখি ডাইনিং টেবিলে এসে বসল। রাতে বোধিসত্ত্ব খুব বেশি একটা খায় না। রূপচাঁদের হাতে তৈরি গরম রুটি খান্তিনিক, সবজি, স্যালাড আর মুরগি মাটন থাকলে এক আধ টুকরো। আজ অনেক পদ। টাউন থেকে বড় বড় গলদা চিংড়ি এনেছিল রূপচাঁদ। তার মালাইকারি, কষা মাটন, কপির রোস্ট, ফ্রাইড রাইস, এছাড়াও আছে পায়েস পুডিং। রূপচাঁদ সবই সাজিয়ে দিয়ে গেল টেবিলে। খেতে বসে বুঝি আবার ছেলের কথা একবার মনে পড়ল বোধিসত্ত্বর। কোলে ন্যাপকিন বিছোতে বিছোতে বলল, এত কিছু রাঁধলে বাবুও এলো না কেন, কোনো খবর নিয়েছ? ঠিক এই মুহূর্তে বাবু আর প্রসঙ্গ আর ভালো লাগছিল না রাখির। আলগাভাবে বলল, নেব। খেয়ে উঠেই ফোন করো, একটা উইশ করে দাও। রাখির গলায় সামান্য ঝাঁজ এসে গেল। সে তো তুমিও করতে পারো। ঠিক তো, আমিও তো পারি বলেই উঠে পড়েছে বোধিসত্ত্ব। এক্ষুনি করছি। এই মানুষের উপর রাগ করা যায়? ঝাঁজ ভুলে হেসে ফেলল রাখি। যেভাবে ফোনের দিকে দৌড়চ্ছে, কে বলবে ওই মানুষটাই এক মহাপণ্ডিত? শিশু, শিশু, একেবারে আলাভোলা শিশু। মিনিট ২-৩-এর মধ্যে ঘুরে এলো বোধিসত্ত্ব, মুখ বেজার। তো কলকাতার লাইনটাই পাওয়া যাচ্ছে না। রাখির মুখে হাসি। তোমার উঠলো বাই তো কটক যাই, একটু পরে ফোন করো, আগে ধীরে সুস্থে খেয়ে নাও তো। তখন যদি বাবুয়া ঘুমিয়ে পড়ে? বাবু আর অত ছোটটি নেই, ৯টা বাজলেই আর ঘুমিয়ে পড়ে না মশাই।
রাখি রঙ্গ করার মতো করে বলল, সে এখন অনেক রাত অবধি জেগে পড়ে। হ্যাঁ হ্যাঁ, বাবা বলছিল বটে। বোধিসত্ত্ব মাথা দোলালো। পরে তো ইংরেজি, ওতে আবার রাত জাগার কি আছে? ও, তোমার ফিজিক্সই বুঝি একমাত্র সাবজেক্ট? ইংলিশ অনার্স কি তুড়ি মেরে পাশ করা যায়? ওকে কারি কারি নোটস তৈরি করতে হয়, মেমোরাইজ করতে হয়। তা হয়তো হবে, আমি তো জানি লিটারেচার লোকে প্রাণের আনন্দে পড়ে। বলতে বলতে হা হা হেসে উঠল বোধিসত্ত্ব। তোমার ছেলেকে বলো শেক্সপিয়ারটা আমার তার থেকে ভালো পড়া আছে, এলিয়েটও। চাইলে ছুটি ছাটা এসে আমার কাছে পড়ে যেতে পারে। মোটামুটি কাজ চালানো গোছের নোটও তৈরি করে দিতে পারি, পরীক্ষায় পাশ করে যাবে। রাখি জানে এই কথাগুলো বর্ণে বর্ণে সত্যি। ফিজিক্সের নীরস তত্ত্ব আলোচনার মাঝে কি অবলীলায় না সাহিত্য থেকে উদ্ধৃতি দেয় বোধিসত্ত্ব। যেন উদ্ধৃতিও নয়, ঠোঁটের ডগায় চলে আসা শব্দগুলো স্বতঃস্ফূর্তভাবে বেরোচ্ছে। শেলি, কিটস, বায়রন, শেক্সপিয়ার, হুইটম্যান, এলিয়ট, রিলকে, রবীন্দ্রনাথ, বেদ, উপনিষদ কি না গুলে খেয়েছে মানুষটা। যখন ক্লাসেও লেকচার দেয় বোধিসত্ত্ব, ছেলেমেয়েরা নাকি মন্ত্রমুগ্ধ হয়ে থাকে। তবে রাখি এও জানে বাবুয়া মরে গেলেও বাবার কাছে পড়বে না। যদি কণামাত্র সেই ইচ্ছে থাকতো, তাহলে মাধ্যমিকে অত ভালো রেজাল্ট করার পরও হায়ার সেকেন্ডারিতে আর্টস নিত না ছেলে। প্রসঙ্গটা ঘোরাতে চাইল রাখি। স্বামীর প্লেটে 1 চামচ ফ্রাইড রাইস তুলে দিয়ে বলল, তোমার ছাত্রছাত্রীরা তোমার কাছে পড়ার জন্য পাগল হতে পারে, কিন্তু তোমার ছেলের পছন্দ নাও হতে পারে তোমার পড়ানো। ঠিক। বোধিসত্ত্ব আবার শব্দ করে হেসে উঠল। বাবারা ইউজুয়ালি ভালো টিচার হয় না। ছেলের সামান্য ভুলভ্রান্তি দেখলে বাবারা তাড়াতাড়ি পেশেন্স লুজ করে। সেটা ছেলের পক্ষেও ভালো নয়, বাবার পক্ষেও না। বোধিসত্ত্বর হাসিতে কি ছেলের প্রতি কোনো অভিমান লুকিয়ে আছে, নাকি এ শুধুই আত্মাভিমান, অহংবোধ? রাখির মনে আছে বাবুয়া যখন একদম নিচু ক্লাসে ছেলেকে নিয়ে মাঝে মাঝে অঙ্ক কষাতে বসত বোধিসত্ত্ব। খেয়াল, একই অঙ্ক দুভাবে করে দেখাচ্ছে ছেলেকে, 3 ভাবে, 4 ভাবে, 5 ভাবে। ছেলেকে বলছে, এবার তুই কর দেখি। ছেলে হয়তো 2 ভাবে করলো, কি মেরে কেটে 3 ভাবে। এই রকমই হাহা হেসে উঠত বোধিসত্ত্ব। তারপর থেকেই ছেলে বাবার থেকে শতহস্ত দূরে, অন্তত অঙ্ক কষার সময়। নিজেও তো আর ছেলের দিকে এগোয়নি বোধিসত্ত্ব। হয়তো উৎসটাই মরে গিয়েছিল। তখন থেকে কি বাপ ছেলের দ্বন্দ্বের শুরু? কে জানে। হয়তো বাবুয়া ছেলে না হয়ে মেয়ে হলে এত সব সূক্ষ্ম মান অভিমানের খেলা চলতো না। ভাবতে গিয়ে মুখ থেকে বেরিয়ে গেল কথাটা। তোমার একটা মেয়ে থাকলে ভালো হতো। বোধিসত্ত্ব মুখে 1 টুকরো চিংড়ি ফেলে চিবোতে চিবোতে বলল, কেন? এমনি মনে হলো। রাখি হাসার চেষ্টা করল। আচ্ছা, ওই মেয়েটা কে গো? কোন মেয়েটা? ওই যে মেয়েটা তোমার সঙ্গে গেট পর্যন্ত এলো। ও দইতা, এমএসসি ফাইনাল ইয়ার। দইতা, দইতা নামটা বার কয়েক উচ্চারণ করলো রাখি। ভারী সুন্দর নাম তো। হ্যাঁ, একটু আনকমন। মেয়েটা আরও একদিন এসেছিল না তোমার সঙ্গে? ও তো রোজই আসে। রোজ? কই দেখি না তো। এত দূরে আসে না, লাইব্রেরি থেকে বেরিয়ে ওই 2-4 পা হয়তো সঙ্গে এলো, হোস্টেলে ফিরে গেল। আমার কাজের ব্যাপারে খুব কৌতূহল, খুঁটিয়ে খুঁটিয়ে সব জানতে চায়। ও, তোমার আন্ডারে রিসার্চ করতে চায় বুঝি? না না, ওর তো স্পেশাল পেপার সলিড টেস্ট। এমনিই খুব ইনকুইজিটিভ, থাকে না এক ধরনের স্টুডেন্ট। রাখি মুচকি হাসল। তোমায় খুব ভালোবাসে বুঝি? নিশ্চয়ই লাইক করে,
নইলে কি আর সন্ধেবেলা আড্ডা ফাড্ডা ছেড়ে আমার বাণী শোনার জন্য হাঁ করে দাঁড়িয়ে থাকে? অত হেসো না, মেয়েদের ওই বয়সটা ভালো নয়। কেন? কেন আবার কি? ওই বয়সে মেয়েরা খুব ইম্পালসে চলে, অনেক উল্টোপাল্টা কাণ্ড করে বসে। আমার প্রেমে পড়ে যেতে পারে বলছো? শুধু ঠাট্টা, শুধু ঠাট্টা। এনো তো একদিন মেয়েটাকে, পাগলি কিনা বুঝে নেব। আমাকে নিয়ে এখনো তাহলে তোমার ভয় আছে? বোধিসত্ত্ব বিচিত্র মুখভঙ্গি করল। শুনে বেশ প্রাউড লাগছে, ফিলিং ইয়াঙ্গার। ফের ঠাট্টা, পায়েসটা শেষ করো। বোধিসত্ত্ব কথা কানেই তুলল না, স্বভাব বিরুদ্ধ চটুল ভঙ্গিতে চোখ টিপল। না, জোয়ান আছে কি না আর একবার পরীক্ষা করে নিতে হয়। তুমি যুবতী হতে পারবে তো? হঠাৎ যেন বোধিসত্ত্বর চোখে কামনা চিকচিক, দেখছে রাখিকে। দৃষ্টির ভাষা বদলে গেছে। স্বামীর এই রূপ রাখির ভীষণ চেনা। 56 বছর বয়সেও বোধিসত্ত্ব মজুমদার এক প্রবল পুরুষ। প্রায়শই গভীর রাতে রাখিকে তীব্র বিরংসায় ছিন্ন ভিন্ন করে বোধিসত্ত্ব। এখনো এত বিদ্বান মানুষের মধ্যেও কোত্থেকে যে এত আদিম খিদে লুকিয়ে থাকে, পেরে ওঠে না রাখি। এই 50 বছর বয়সে শরীর আর সাড়া দিতে চায় না, কষ্ট হয়। তবু তাকে নামতে হয় গোপন খেলায়। খেলা না সেবা? যাকগে যাক, মানুষটার মস্তিষ্কের কোষগুলো যদি এতে তাজা থাকে, রাখি নয় কষ্ট একটু করলই। অবশ্য এই মুহূর্তে রাখি সামান্য অস্বস্তি বোধ করছিল। চাপা স্বরে বলল, হচ্ছেটা কি? রূপচাঁদ শুনলে কি ভাববে বলো তো? বোধিসত্ত্ব হেসে উঠল, হাসতে হাসতেই উঠে দাঁড়িয়েছে। অনেকক্ষণ ধরে কুলকুচি করলো বেসিনে। সোফায় বসে সিগারেট ধরালো একটা। টিভি চালিয়ে 5-7 মিনিট খবর শুনল বিবিসির। রিমোট টিপে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল ধরল। আগ্নেয়গিরির ওপর প্রোগ্রাম হচ্ছে। তো লাভা স্রোত দেখতে দেখতে দূর মনস্ক হয়ে গেল বোধিসত্ত্ব। টিভি বন্ধ না করে চলে গেল স্টাডি রুমে। রূপচাঁদ টেবিল মুছছে, রাখি টুকটাক কাজ সারছিল। রূপচাঁদকে খাবার বেড়ে দিল, মাছ মাংস সব তুলে রাখলো ফ্রিজে। পুডিংটা একেবারে না ছোঁয়া পড়ে আছে। বোধিসত্ত্ব ভালোবাসে না বলেই বোধহয় বাবুয়া ভীষণ পুডিং ভালোবাসে। পুডিংয়ের বাটিটা হাতে নিয়ে রাখির বুকটা আবার টনটন করে উঠল। কাল এটা বার করবে না, পরশুও না। যদি শনি রোববারে আসে ছেলে। বোধিসত্ত্বর বাংলোটি বেশ প্রকাণ্ডই। বেডরুম, স্টাডি রুম ছাড়াও বড় বড় দুটো ঘর, বিশাল বিশাল খাবার জায়গা, বসার জায়গা, এধারে ওধারে বারান্দা, 3-3টে বাথরুম। কাজের লোকদের থাকার জন্য বাগানে সার্ভেন্টস কোয়ার্টারও আছে। এত বড় বাড়ির ঝঞ্ঝাটও অনেক। অজস্র দরজা জানলা বন্ধ করতে হয়। কাচের পাল্লাওয়ালা জায়েন্ট দরজা জানলাগুলো টেনে টেনে বন্ধ করলো রাখি। ছিটকিনি তুলে দিল। ক্যাম্পাসে চোর ডাকাতের উপদ্রব কম। সারা রাত সিকিউরিটি গার্ড এ তল্লাটে পাহারা দেয়। তবুও কোথাও একটু ফাঁক থাকলেই সর্বনাশ। ইয়া মেঠো ইঁদুর ঢুকে পড়বে। বোধিসত্ত্ব স্টাডি রুমের একেবারে ভুট্টিনাশ করে ছাড়বে। চারদিক গুছিয়ে রাখি শোবার ঘরে এলো। রূপচাঁদ বিছানা করে মশারি টাঙিয়ে দিয়ে গেছে। ইচ্ছে করলে এখনই শুয়ে পড়া যায়। শুল না। আলগা একটা চাদর জড়িয়ে দরজা খুলে বাইরের বারান্দায় এলো। বেতে চেয়ার টেনে বসেছে। বাইরেটা আরও শীতল এখন। আজ কুয়াশাও পড়েছে বেশ। একটু দূরের অন্ধকারে, বাগানে, পাঁচিলের ধারের ঝাঁকড়া গাছগুলোয়, দূরের লাইট পোস্টার গায়ে চাপ চাপ কুয়াশা। কুয়াশা মেখে সামনের সরু পিচ রাস্তাও ভারী রহস্যময় এখন। একদম শুনশান পথটা যেন আবছায়া থেকে ক্রমশ গাঢ় অন্ধকারে অদৃশ্য হয়ে গেছে। রাখি পথটাকে দেখছিল, অথবা দেখছিল না।
পথ পেয়ে তার দু চোখ চলে যাচ্ছে অনেক দূর, সেই কলকাতায়। লেক টেরেসের বাড়ির দোতলার কোণের ঘরখানায় ওই তো এখন উপুর হয়ে শুয়ে আছে বাবুয়া। বুকের নিচে পাঁচ বালিশ না? হ্যাঁ, ওভাবেই তো পড়াশোনা করে বাবুয়া। বই সরিয়ে রেখে বাবুয়া চিত হলো, হাত আড়াআড়ি চোখের ওপর। কি ভাবছে বাবুয়া? মার কথা। সহসা রাখির চোখ জলে ভরে এলো। বাবুয়া আজকাল একদমই এখানে আসতে চায় না। 10 বার ডাকলে যদি বা এলো, রাত পোহালেই পালাই পালাই। কেন রে বাবুয়া এমন করিস? কোথায় তোর বাবার সঙ্গে কি হয়েছে, কোন মান অভিমানের পালা চলছে, তা তোরাই বোঝ। এই মাটাকে কষ্ট দিস কেন তুই? এত করে মা ডাকলো, তবুও এলি না। কেউ বোঝে না একা একা রাখির যে কি করে দিন কাটে, বাবা ছেলে কেউ বোঝে না। সারাটা দিন কথা বলার মতো একটা লোক নেই। মা। রাখি চমকে তাকালো। রূপচাঁদ। আঙ্গুলে দ্রুত চোখের কোল মুছে নাক টানলো রাখি। যাচ্ছিস? আগা। ফ্লাস্কে বাবুর কফি করে রেখেছিস? আগা। আর গরম জল? বাবু কিন্তু এখন আর ঠান্ডা জল খাবে না। জানি, গরম জল করে জগে ঢেলে দিয়েছি। যা তাহলে, সকালে গোলাপের গোড়াগুলো খুঁড়ে দিস। দেব আক্কা। তরতরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল রূপচাঁদ। রাখিও আর বসল না, দরজা লাগিয়ে স্টাডি রুমে এসেছে। বড় সেক্রেটারিয়েট টেবিলে মোটা মোটা বই ছত্রাকার। মাথা নিচু করে টেবিল ল্যাম্পের আলোয় কি যেন একটা জার্নাল পড়ছে বোধিসত্ত্ব। রাখি স্বামীর পিঠে হাত রাখল। কি গো, বাবুয়াকে তো আর ফোন করলে না? বোধিসত্ত্ব চোখ নড়ল না, ঠোঁটও না। শুনছ? রাখি আবার ডাকল। এরপর বাবুয়া কিন্তু সত্যি সত্যি ঘুমিয়ে পড়বে। আহ, বিরক্ত করছো কেন? বোধিসত্ত্ব তাকিয়েই ঘাড় ঘুরিয়ে নিল। একটা ইম্পর্টেন্ট আর্টিকেল পড়ছি। ফোনটা করে এসে পড়ো। মহা জ্বালাতন, নিজে করো না। তুমি উইশ করলে বাবুয়া বেশি খুশি হবে। উইল ইউ প্লিজ লিভ দিস রুম? ঠান্ডা রাতটাকে চিরে হঠাৎ খেকিয়ে উঠল বোধিসত্ত্ব। এক কথা বারবার ঘ্যানাচ্ছ কেন? দেখছো না আমি ব্যস্ত আছি? রাখির মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেল। পায়ে পায়ে বেরিয়ে এসেছে ঘর থেকে। টেলিফোনের কাছে যেতে গিয়েও গেল না, দাঁড়িয়ে আছে স্থির। হিম হিম বিষণ্ণতা ছড়িয়ে গেছে চড়াচড়ে, চুইয়ে চুইয়ে ঢুকছে নিঝুম বাংলোটায়। রাত বাড়ছিল। শেষ করলাম আজকে শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের একটি উপন্যাস নীল ঘূর্ণির প্রথম পর্ব। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তাহলে গল্পটাকে একটা লাইক করে দেবেন। আর যদি পারেন তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করে নেবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা কিন্তু অন করে নেবেন। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।